হ্যালো ফ্রেন্ডস, তোমাদের গণিত বন্ধু পাঠশালায় পুনরায় স্বাগত জানাই। তো আজকে একটি ইন্টারেস্টিং বিষয় পড়তে যাচ্ছি, সেটি হলো বীজগাণিতিক সংখ্যামালার গুণফল ও ভাগফল। আমরা কি কখনো ভেবেছি আমরা গুণ কেন করি? একই সংখ্যাকে বারবার যোগ করার জন্য, তাই তো? যদি ৫ প্লাস ৫ প্লাস ৫ প্লাস ৫ থাকে, তাহলে কি আমরা এটাকে ৫ ইন্টু ৪ লিখতে পারি? অবশ্যই লিখতে পারি। এটি তখন হবে 5 ইন্টু 4, অর্থাৎ এটির যোগফল যদি 20 হয়, 5 ইন্টু 4 20 হবে। তাহলে একটি প্রশ্ন, যদি সংখ্যার জায়গায় সংখ্যা না থাকে, একটা অজানা সংখ্যা যদি থাকে, যেমন এক্স প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স, এখন কি করব? এটাও কি গুণ হিসাবে লেখা যাবে? হ্যাঁ, এটাও গুণ হিসাবে লেখা যাবে, মানে 4x যদি থাকে x প্লাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই, তাহলে এটি কি হবে? তাহলে হবে 3 ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে আমরা কোথায় পৌঁছালাম? যেখানে পৌঁছালাম সেটি হলো সংখ্যা থেকে চলক থেকে রাশি, অর্থাৎ এইটুকু আমরা বুঝতে পারলাম যে রিপিটেড অ্যাডিশন থেকে মাল্টিপ্লিকেশন তৈরি করা যায় এবং সেখান থেকেই অ্যালজেব্রিক মাল্টিপ্লিকেশন তৈরি করা যায়। অ্যালজেব্রিক মাল্টিপ্লিকেশন বলতে যেখানে সংখ্যাটা অজানা। এখন প্রশ্ন হলো, যদি এক্স ইন্টু এক্স থাকে তাহলে কি হবে? যদি 2x ইন্টু 3x থাকে তাহলে কি হবে? আবার যদি x ইন্টু এক্স প্লাস ওয়াই থাকে তাহলে কি হবে? তাহলে চলো এই সমস্যাগুলি এই অধ্যায়ের মাধ্যমে সমাধান করি। শুরু করা যাক। বীজগাণিতিক সংখ্যামালা কি? অর্থাৎ বীজগাণিতিক সংখ্যামালা কি এটি বলতে গেলে দুটি শব্দ আসবে। একটি হচ্ছে ভ্যারিয়েবল অর্থাৎ চলরাশি এবং কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক রাশি। এই ভ্যারিয়েবল এবং কনস্ট্যান্ট যখন যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই সমস্ত চিহ্নের মাধ্যমে পরস্পর যুক্ত হয়, দিয়ে যে রাশি তৈরি করে সেটিকেই আমরা বীজগাণিতিক সংখ্যামালা বলা হয়। যদি উদাহরণস্বরূপ ধরি, তাহলে x প্লাস ওয়াই মাইনাস 5, এখানটায় ভ্যারিয়েবলও আছে অর্থাৎ চলরাশিও আছে এবং কনস্ট্যান্টও আছে। নেক্সট আরেকটা এক্সাম্পল যদি দেখি, তাহলে 5x স্কোয়ার মাইনাস 3y প্লাস 9z মাইনাস 4, এখানটাও খেয়াল করো বেশ কিছু চলরাশি আছে, ধ্রুবক রাশি আছে। তাহলে এখানটায় কথা বলতে গিয়ে বারবার একটি শব্দ চলে আসছে রাশি। তাহলে রাশি বলতে এখানে কি বোঝাচ্ছে? কাদের কাদের রাশি বলবো? রাশি বলবো তাদেরকেই, সেটি হলো ধ্রুবক হতে পারে। এবার প্রশ্ন হলো ধ্রুবক কি? ধ্রুবক হচ্ছে সেই ভ্যালু যে ভ্যালু অপরিবর্তনশীল, অর্থাৎ কনস্ট্যান্ট। ধরো একটা এক্সাম্পল যদি বলি 5, তাহলে 5 এর ভ্যালু তো কখনো পরিবর্তন হবে না, সেটা অলওয়েজ 5ই থাকবে। ধরো বললাম -6, সেটা কিন্তু অলওয়েজ -6 থাকবে, সেটা কখনো 7 বা 8 হবে না। ধরলাম 121, সেটা প্লাস 121ই থাকবে, এটা এই 121 বাদ দিয়ে অন্য কোনো নিউমেরিক ভ্যালু হবে না। তাহলে এই সমস্ত রাশিগুলিকে আমরা কনস্ট্যান্ট বলবো। পরবর্তী রাশি কি আছে? সেটি হলো চিহ্ন, অর্থাৎ যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এই চারটি চিহ্ন তো সাধারণত পড়ে এসেছি গণিতের বেসিক, যদি সিম্বল বলা হয়, সাইন বলা হয়, যোগ, বিয়োগ, গুণ, ভাগ। তাহলে যখনই একটা সমীকরণ বা সংখ্যামালা তৈরি করব, সেখানে একটি রাশির সঙ্গে আর একটি রাশি যখন যুক্ত করব, সেই যে রাশির মাধ্যমে যুক্ত করব সেটাকে বলা হয় চিহ্ন। সেটা যোগ হতে পারে, বিয়োগ হতে পারে, গুণ হতে পারে অথবা ভাগ হতে পারে। নেক্সট যে রাশি সেটি হলো চলরাশি। এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য। তাহলে প্রশ্ন হলো, এই চলরাশি কি? একে চল কেন বলা হচ্ছে? তাহলে চলো দেখা যাক।
যে রাশির মান পরিবর্তন হয়, অর্থাৎ কনস্ট্যান্ট যখন বলেছিলাম তখন খেয়াল করে দেখো কনস্ট্যান্টের কিন্তু মান পরিবর্তন হয়নি, অর্থাৎ বলেছিলাম 5 এর ভ্যালু প্লাস 5ই হবে অলওয়েজ, সেটা কখনো 6, 7 বা 8 হবে না। কিন্তু এই চলরাশি বা ভ্যারিয়েবল এমন একটি রাশি যেখানটা মান পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ এখানটায় যদি আমি এক্সাম্পল হিসাবে নেই তাহলে 5x² মাইনাস 3y প্লাস 9z মাইনাস 4। তাহলে একটি রাশি যদি নেই 5x², এর পদ বলা হয়, রাশিতে পদ বলবো, একটি পদ যদি নেই বা টার্ম যদি নেই তাহলে সেটি হলো 5x²। তাহলে 5 ইন্টু x²। এবার প্রশ্ন হলো 5 তো একটা কনস্ট্যান্ট ভ্যালু, x এর মান কত? এবার x এর মান ব্যবহারকারী যেটা দেবে, অর্থাৎ x যদি 1 দেয় ব্যবহারকারী তাহলে মান হবে 5 ইন্টু 1 স্কোয়ার সমান 5 ইন্টু 1 সমান 5। আবার x এর ভ্যালু যদি 2 হয় তাহলে 5 ইন্টু 2 স্কোয়ার সমান 5 ইন্টু 4 হবে গিয়ে 20। আবার x এর ভ্যালু যদি 3 দেওয়া হয় তাহলে কি হবে? 5 ইন্টু 3 স্কোয়ার সমান 5 ইন্টু 9 সমান হবে 45। তাহলে এই যে টার্মটি আছে এই টার্মের যে ভ্যালু সেই ভ্যালুটি কিন্তু পরিবর্তনশীল। ওই ভ্যালুটি পরিবর্তনশীল হওয়ার জন্য এই সমস্ত রাশিগুলিকে বলা হয় ভ্যারিয়েবল বা চলরাশি। ঠিক আছে, অর্থাৎ সেখানটায় চলরাশি এক্স হতে পারে, আবার ওয়াইও একই, আবার জেডও একই। তবে এই বীজগাণিতিক সংখ্যামালায় কি কি চলরাশি পাচ্ছি? এক্স, ওয়াই এবং জেড, এই চলরাশিগুলি পাচ্ছি। আচ্ছা, নেক্সট আসি যে বীজগাণিতিক সংখ্যামালা পদ কোনগুলোকে বলবো। যদি এক্সাম্পল একটা নেই তাহলে সেই আগের উদাহরণটি নিচ্ছি। এখানটায় দেখো 5x² মাইনাস 3y প্লাস 9z মাইনাস 4। তাহলে এই যে সম্পূর্ণ বীজগাণিতিক সংখ্যামালাটি আছে এই বীজগাণিতিক সংখ্যামালাটির টার্ম কোনগুলো হবে? যদি টার্ম বলি তাহলে এখানে প্রত্যেককে যখন ভেঙে দেব, অর্থাৎ যদি এখানে ভাঙা যায় তাহলে 5x² মানে প্লাস 5x², তারপর মাইনাস 3y, তারপর প্লাস 9z, তারপরে মাইনাস 4। অর্থাৎ এখানটায় প্রত্যেকটা টার্মকে প্রত্যেককে যখন ভেঙে দিচ্ছি চিহ্ন সহ তখন সেগুলোকে বলছি আমরা টার্ম বা পদ বলছি। এখানটায় 5x² প্লাস কেন ধরা হয়েছে? যেহেতু এখানে কোনো সিম্বল নেই, সিম্বল অমিট আছে। সিম্বল অমিট থাকা মানেই এটি পজিটিভ সংখ্যা ধরে নিতে হবে। তারপর আছে মাইনাস 3y, যেহেতু 3y এর আগে মাইনাস আছে তাই এই টার্মটি হবে মাইনাস 3y, নেগেটিভ ভ্যালু। অর্থাৎ টার্ম বা পদ সেগুলিকেই বলে যেখানে রাশিগুলি পরস্পরের সঙ্গে ধনাত্মক চিহ্নের মাধ্যমে যুক্ত থাকে। এখন প্রশ্ন হলো এখানে তো ঋণাত্মক আছে, ঋণাত্মক থাকতে পারে কিন্তু পদ রাশিগুলি ধনাত্মক চিহ্নের মাধ্যমে যুক্ত থাকে কারণ হচ্ছে এটি যদি আবার পুনরায় লিখি 5x² প্লাস মাইনাস অফ 3y, তাহলে মাইনাস অফ 3y একটা টার্ম, প্লাস 9y 9z, এটা যেহেতু প্লাস আছে আর পুনরায় প্লাস দেওয়ার দরকার নেই, প্লাস মাইনাস অফ 4। তাহলে দেখো প্রত্যেকটা রাশি এখানে ধনাত্মক চিহ্ন দ্বারা যুক্ত আছে। এই প্রত্যেকটা রাশিকেই এখানটায় টার্ম বা পদ বলা হয়। এবার আসি বীজগাণিতিক সংখ্যামালার প্রকারভেদ। সাধারণত 4 প্রকারের বীজগাণিতিক সংখ্যামালার প্রকারভেদ দেখা যায়। একটা হলো একপদী বা মনোমিয়াল, অর্থাৎ এখানটায় যে সংখ্যাগুলি বোঝাবে এখানে একটি মাত্র পদ থাকবে। এক্সাম্পল হিসাবে যদি বলি, ধরো 5x একপদী, 3y একপদী, মাইনাস 2z এটাও কিন্তু একপদী, অর্থাৎ একটি টার্ম থাকবে একপদী। আর যদি বলা হয় দ্বিপদী বা বাইনোমিয়াল সেক্ষেত্রে দুটি পদ থাকবে, সেটি হতে পারে 5x প্লাস 2, অর্থাৎ একটি চলরাশি একটি কনস্ট্যান্ট পরস্পর যোগ আকারে থাকতে পারে, আবার দুটি চলরাশি যুক্ত হতে পারে 5x প্লাস 2z, দুটি চলরাশি পরস্পর যুক্ত হতে পারে, এটা কিন্তু
দুপদী বলছে, অর্থাৎ দুটি পদ থাকে, একটি 5x, একটি হচ্ছে 2। এবার দেখি ত্রিপদী বা ট্রাইনোমিয়াল। একইভাবে তিনটি পদ থাকবে, অর্থাৎ এখানটায় যদি বলি 5x² y² -2z +2, এখানটা তিনটি পদ আছে। আর লাস্ট যেটি আছে সেটি হলো পলিনোমিয়াল। পলিনোমিয়াল বলতে বোঝাচ্ছে এক বা একাধিক পদ যখন থাকে, এক বা একাধিক পদ, সেটা একটা হতে পারে বা একাধিক হতে পারে। সেটা 5x-ও কিন্তু একটা পলিনোমিয়াল হবে, আবার 5x+2z ও পলিনোমিয়াল, আবার 5x² -2z +2 +m এটাও কিন্তু একটা পলিনোমিয়াল। ঠিক আছে, এগুলো সবগুলোকেই পলিনোমিয়াল হিসেবে ধরা হয়। তাহলে যে পদগুলো পড়লাম, প্রকারভেদ পড়লাম, মনোমিয়াল একটি, বাইনোমিয়াল দুটি, ট্রাইনোমিয়াল তিনটি, আর বহুপদী হচ্ছে এক বা দুই বা তিন বা চার, যতগুলো হতে পারে সেটিকে বলি পলিনোমিয়াল। ঠিক আছে, এবার আসি বীজগাণিতিক সংখ্যামালার গুণের নিয়মাবলী। বা বীজগাণিতিক সংখ্যামালার গুণের নিয়মাবলী যদি বলতে হয়, তাহলে তিন প্রকারের নিয়মাবলী ফলো করা হয়। প্রথম হচ্ছে গিয়ে বিনিময় পদ্ধতি বা কমিউটেটিভ ল, অর্থাৎ এখানে স্থান পরিবর্তন হবে। এক্স প্লাস ওয়াই সমান ওয়াই প্লাস এক্স, এখানে যেরকম স্থান পরিবর্তন হচ্ছে, এখানে কিন্তু স্থান পরিবর্তন করলেও রেজাল্ট একই আসবে। গুণের ক্ষেত্রেও একই নিয়ম মেনে চলে, একটু পরে আলোচনা করছি। দ্বিতীয় যে পদ্ধতি আছে সেটি হলো গিয়ে সংযোগ পদ্ধতি, অর্থাৎ এখানটায় গ্রুপ পরিবর্তন, এখানে যেমন স্থান পরিবর্তন হয়েছিল সেখানে গ্রুপ পরিবর্তন হয়। আর 3 নম্বর হচ্ছে ডিস্ট্রিবিউটিভ পদ্ধতি, অর্থাৎ এখানটায় গ্রুপটাকে ভেঙে নতুন গ্রুপ তৈরি করা হয়, ডিস্ট্রিবিউটিভ পদ্ধতি। তাহলে এই বীজগাণিতিক সংখ্যামালার গুণের ক্ষেত্রে কমিউটেটিভ ল কিভাবে কাজ করে দেখি। এক্ষেত্রে কমিউটেটিভ ল বলছে এক্স ইন্টু ওয়াই ইকুয়ালস টু হবে ওয়াই ইন্টু এক্স। মান কিন্তু, মানের যে ফাইনাল রেজাল্ট কিন্তু অপরিবর্তন থাকবে। এটিকেই বলা হয় বিনিময় পদ্ধতি বা কমিউটেটিভ ল। কিভাবে হচ্ছে যদি উদাহরণ হিসাবে নেই, ধরলাম এক্স এর ভ্যালু 5 আর ওয়াই এর ভ্যালু 6। তাহলে এদিকটা হচ্ছে গিয়ে লেফট হ্যান্ড সাইড, বাম দিক, এদিকটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, ডান দিক। লেফট হ্যান্ড সাইডের ভ্যালুটি হবে দেখো এক্স ইন্টু ওয়াই, অর্থাৎ 5 ইন্টু 6 সমান হবে 30। আবার রাইট হ্যান্ড সাইড যদি দেখি, সেক্ষেত্রে ওয়াই ইন্টু এক্স, অর্থাৎ 6 ইন্টু 5 হবে গিয়ে দেখো 30। অর্থাৎ ফাইনাল রেজাল্ট যেটি পাচ্ছি সেটি কিন্তু এক্স ইন্টু ওয়াই ভ্যালু যা আসছে, আবার ওয়াই ইন্টু এক্স এর ভ্যালুও একই আসছে। অর্থাৎ এখানটায় প্রত্যেকটা রাশি যদি তার স্থান পরিবর্তন করে, গুণের ক্ষেত্রে কিন্তু ফাইনাল রেজাল্টটি সর্বদা একই হয়ে থাকে। যেরকম এক্ষেত্রে 30 হয়েছে, এক্ষেত্রেও 30 হয়েছে। এটি হলো বিনিময় পদ্ধতি বা কমিউটেটিভ ল। সংযোগ নিয়ম বা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, এটি কিভাবে কাজ করে? ধরো একটা গ্রুপ আছে, গ্রুপটা কিভাবে না, এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড, তাহলে ওয়াই জেড কে ব্র্যাকেটে রাখলাম, ফাইনাল রেজাল্ট যেটি পাবো সেটি সমান হবে এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড, অর্থাৎ এক্স ইন্টু ওয়াই একটা গ্রুপ করলাম ইন্টু জেড, এটার ফাইনাল রেজাল্ট একই হবে। উদাহরণস্বরূপ যদি দেখি, ধরলাম এক্স এর ভ্যালু 5, ওয়াই এর ভ্যালু 6 এবং জেড এর ভ্যালু 3। তাহলে লেফট হ্যান্ড সাইড যে ভ্যালুটি হবে এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড হবে গিয়ে এক্স 5 ইন্টু 6 ইন্টু 3, অর্থাৎ
5 ইন্টু 18, 18 90। আবার রাইট হ্যান্ড সাইড যদি দেখি, ইন্টু ওয়াই ইন্টু জেড, অর্থাৎ এক্স এর ভ্যালু হলো 5 ইন্টু 6 ইন্টু জেড 3। তাহলে এখানে 6 5 30 ইন্টু 3, 30 90। তাহলে দেখো, লেফট হ্যান্ড সাইডের যা ভ্যালু এবং রাইট হ্যান্ড সাইডের যা ভ্যালু, সেই ভ্যালুটা কিন্তু এক। অর্থাৎ বলতে পারি যে এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড সমান এক্স ওয়াই ইন্টু জেড। অর্থাৎ এখানটায় সংযোগ পদ্ধতি বা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কিন্তু গুণ করার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে, যেহেতু ফাইনাল রেজাল্টটি দুটি ক্ষেত্রে একই থাকে। আরেকটি পদ্ধতি হলো গিয়ে ডিস্ট্রিবিউটিভ বা বিচ্ছেদ নিয়ম। অর্থাৎ যখন গ্রুপ থাকবে, গ্রুপটাকে ভেঙে দেওয়া হয়। কিভাবে? দেখা যাক। এক্স ইন্টু ওয়াই প্লাস জেড, এটাকে ভাঙলে হবে এক্স ইন্টু ওয়াই নতুন গ্রুপ প্লাস এক্স ইন্টু জেড। তাহলে এক্সাম্পল বা উদাহরণস্বরূপ যদি নেই, ধরো এক্স এর ভ্যালু 5, ওয়াই এর ভ্যালু 3, জেড এর ভ্যালু 2। তাহলে লেফট হ্যান্ড সাইডের যে ভ্যালুটি, সেটি কি হবে? 5 ইন্টু 3 প্লাস 2 হবে গিয়ে 5 ইন্টু 5, রেজাল্ট হচ্ছে 25। যখন এটা ভেঙে দিচ্ছি, তখন যদি হিসাব করি, তাহলে দেখো 5 ইন্টু 3 প্লাস 5 ইন্টু 2। তাহলে প্রথমটা হবে 5 3 15 প্লাস 5 2 10 সমান হচ্ছে গিয়ে 25। দেখো, এক্ষেত্রেও কিন্তু রেজাল্ট 25 হলো। অর্থাৎ লেফট হ্যান্ড সাইডের যে ভ্যালু, ফাইনাল ভ্যালু 25, রাইট হ্যান্ড সাইডের যে ফাইনাল ভ্যালু সেক্ষেত্রেও 25। অর্থাৎ এক্ষেত্রেও আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ বাম দিক সমান ডান দিক, দুটো ক্ষেত্রেই 25 হয়েছে। তাই ডিস্ট্রিবিউটিভ ল ও বীজগাণিতিক সংখ্যামালার গুণের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। আচ্ছা, বীজগাণিতিক সংখ্যামালার গুণফল নির্ণয় করতে গেলে বেশ কিছু সূচকের নিয়ম জানতে হয়। ল অফ ইন্ডিসেস, যে সূচকের নিয়মগুলি জানতে হয় এক এক করে দেখা যাক। এটা হচ্ছে একই ভিত্তির গুণ। অর্থাৎ যদি এক্সাম্পল নেই, দেখো এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন সমান হবে এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। এখানটায় ভিত্তি তাহলে কোনটা? সেটা হচ্ছে এক্স। তাহলে এক্স টু দি পাওয়ার এম এবং এক্স টু দি পাওয়ার এন, এই দুটোকে গুণ করলে এক্স টু দি পাওয়ার এম প্লাস এন হবে। কিভাবে? ধরলাম, ধরো এক্স ধরলাম 2, এম ধরলাম 3, এন ধরলাম 2। তাহলে লেফট হ্যান্ড সাইডে এটি আছে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 2। 2 টু দি পাওয়ার 3 সমান 8 ইন্টু 4 সমান 32। আবার রাইট হ্যান্ড সাইডে যদি ধরি, তাহলে হবে 2 টু দি পাওয়ার 3 প্লাস 2 সমান 2 টু দি পাওয়ার 5। দেখো 2 টু দি পাওয়ার 5 সমান হবে 32। ঠিক আছে? অর্থাৎ একক ভিত্তির গুণ, একই ভিত্তির গুণ বলতে এক্স টু দি পাওয়ার এম ডট এক্স টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম প্লাস এন হবে। অর্থাৎ এখানে যদি ভিত্তি অর্থাৎ বেস যদি একই থাকে, সেক্ষেত্রে পাওয়ারগুলি যোগ আকারে প্রকাশ করা হয়ে থাকে। সূচকের দ্বিতীয় নিয়ম যদি বলি, তাহলে সূচকের ওপরে সূচক, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন যদি হয়, তাহলে এক্স টু দি পাওয়ার এম এন হবে। সেই একই একই ভ্যালু নিচ্ছি। এক্স এর ভ্যালু হচ্ছে 2, তাহলে 2 কিউব তার স্কোয়ার মানে 2 কিউব মানে কত? 8 তার স্কোয়ার মানে 8 64। আবার এটাকে যখন গুণ করছি রাইট হ্যান্ড সাইডে, তাহলে 2 ইন্টু 2 টু দি পাওয়ার ইন্টু 3 ইন্টু 2, 3 ইন্টু 2 মানে 6, মানে 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 সমান হবে 64। সূচকের ওপরে যদি সূচক থাকে, সূচকের ওপরে সূচক অর্থাৎ এর পাওয়ারে যদি পাওয়ার থাকে, সেই পাওয়ার গুলি কিন্তু গুণ আকারে প্রকাশ হবে। নেক্সট যেটি দেখি, গুণফলের উপরে সূচক, অর্থাৎ এক্স ইন্টু ওয়াই হোল টু দি পাওয়ার এম যখন হবে এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম হবে। ঠিক আছে? যদি এক্সাম্পল স্বরূপ নেই, এক্স এর ভ্যালু তো নেওয়াই আছে, ওয়াই এর ভ্যালুটা আমি নিলাম ধরো 3। তাহলে যদি এক এক করে দেখি, তাহলে 2
গুণিতক 3 হোল টু দি পাওয়ার m নেওয়া আছে 3 হবে গিয়ে 3 2 6 6 এর কিউব 6 এর কিউব মানে 216 এটি হলো লেফট হ্যান্ড সাইড। আর রাইট হ্যান্ড সাইড যদি ধরি তাহলে দেখো যে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 3 অর্থাৎ 8 ইন্টু 27 এখানে দেখো 216ই হবে। তাহলে এক্ষেত্রেও লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড অর্থাৎ এক্স ওয়াই হোল টু দি পাওয়ার এম পৃথকভাবে হবে এক্স টু দি পাওয়ার এম ডট ওয়াই টু দি পাওয়ার এম। এবার আসি কিভাবে গুণ করব বহুপদী সংখ্যামালার গুণের পদ্ধতি। যদি প্রথম পদ্ধতি বলি সেটি হলো গিয়ে ডিস্ট্রিবিউটিভ মেথড, আর যদি দ্বিতীয় পদ্ধতি বলি সেটি হলো গিয়ে স্তম্ভ মেথড বা কলাম মেথড। তো ডিস্ট্রিবিউটিভ মেথডের ক্ষেত্রে কিভাবে হয় দেখা যাক। তো উদাহরণস্বরূপ ডিস্ট্রিবিউটিভ মেথডে ধরো এইটি প্রথম সংখ্যামালা, এটি হলো বীজগাণিতিক দ্বিতীয় সংখ্যামালা। তো ডিস্ট্রিবিউটিভ মেথডে বলছে প্রথম সংখ্যামালার প্রথম রাশি, প্রথম সংখ্যামালার প্রথম রাশি বলতে এখানটায় বোঝাচ্ছে 4x² সঙ্গে পুরো দ্বিতীয় সংখ্যামালাটি গুণ হবে অর্থাৎ 2x - 1। নেক্সট আবার প্রথম সংখ্যামালার দ্বিতীয় রাশি -5x সঙ্গে দ্বিতীয় সংখ্যামালা পুরোটা 2x - 1। তারপর আমরা গুণ করব 4x² ইন্টু 2x, তারপরে -4x² ইন্টু 1, তারপর -5x ইন্টু 2x, তারপর হবে +5x ইন্টু 1 অর্থাৎ ফাইনাল অ্যান্সার যেটি হবে 8x এর কিউব -4x² -10x² +5x। ঠিক আছে, অর্থাৎ 8x এর কিউব -14x² +5x এটি হবে ফাইনাল অ্যান্সার। এবং এটি হলো গিয়ে ডিস্ট্রিবিউটিভ মেথড অর্থাৎ এখানটায় প্রথম সংখ্যামালার প্রথম রাশির সঙ্গে দ্বিতীয় সংখ্যামালা পুরোটা, আবার প্রথম সংখ্যামালা দ্বিতীয় রাশির সঙ্গে দ্বিতীয় সংখ্যামালা পুরোটা, এই মেথডটাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ মেথড। নেক্সট যে মেথড আছে সেই মেথডটি হলো গিয়ে কলাম মেথড বা স্তম্ভ মেথড। অর্থাৎ এখানে দুটো সংখ্যামালাকে ওপর নিচে করে বসানো হয় এবং নর্মাল গুণ যেভাবে আমরা করি সেইভাবেই করব। স্তম্ভ পদ্ধতির ক্ষেত্রে প্রথম সংখ্যামালাটি যেটি হলো 4x² -5x এর সঙ্গে গুণ হবে গিয়ে দ্বিতীয় সংখ্যামালার প্রথম পদ অর্থাৎ 2x। তাহলে প্রথম যেটি হবে 8x এর কিউব +8x এর কিউব, তারপরে হবে তাহলে প্রথম এই দুটো, তারপরে এটা অর্থাৎ 5x ইন্টু 2x মাইনাস যেহেতু আছে হবে গিয়ে -10x²। তারপরে দ্বিতীয় সংখ্যামালার দ্বিতীয় পদ অর্থাৎ -1 -1 এর সঙ্গে 4x² ইন্টু -1 অর্থাৎ হবে গিয়ে -4x² এবং স্থানটা হবে এই x² এর নিচে অর্থাৎ -4x² এবং লাস্টে যেটি হবে -5x ইন্টু -1 অর্থাৎ +5x, এটি হবে +5x। যদি পুরোটা যোগ বিয়োগ করি তাহলে হবে 8x এর কিউব -14x² +5x। হ্যাঁ, তাহলে দেখো আগের যে রেজাল্ট পেয়েছিলাম তার সঙ্গে এর সঙ্গে একই হলো। অর্থাৎ গুণ আমরা দুটো পদ্ধতিতে করতে পারি, একটি হলো স্তম্ভ পদ্ধতি বা কলাম মেথড, আর একটি হলো ডিস্ট্রিবিউটিভ পদ্ধতি। হ্যাঁ, দুটো পদ্ধতি গুণ করা যায়। তাহলে এবার আমরা উদাহরণের অঙ্কগুলো, উদাহরণের যে গুণগুলো আছে উদাহরণের গুণগুলো এক এক করে করব বসে দেখিতে। সো এগেন থ্যাংক ইউ ফ্রেন্ডস। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করো এবং বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে ধারাবাহিকভাবে তোমাদের ভিডিওটি যেগুলো দিচ্ছি তোমাদের কাছে নোটিফিকেশন যায়।